গুড মর্নিং ফ্রেন্ডস। আজ পেলিংয়ে এটা সেকেন্ড মর্নিং আমাদের। আর কালকের থেকে আজকের অবস্থাটা একটু বেটার, কিন্তু এখনো পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার দেখা যায়নি। আমি তো অ্যাজ ইউজুয়াল ঘুম থেকে উঠেই মোটামুটি ছাদে চলে এসেছি। এখানে এই যে আমাদের হোটেলের টেরেসটা রয়েছে, সেখানে চলে এসেছি। কারণ আজকে দেখলাম বৃষ্টি নেই, প্রথম কথা। অ্যান্ড সেকেন্ডলি যে লাউঞ্জ থেকে কাল দেখছিলাম, সেখানে অলরেডি ঠিক জানলার যে গ্যাপটা রয়েছে সেখানে একজন বয়স্ক ভদ্রলোক, উনি চাদর টাদর মুড়ি দিয়ে একেবারে অলরেডি বসে গেছেন। সো ওখান থেকে আজকে ভিডিও করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, বুঝতে পারলাম। ওরাকে তো বলতে পারি না কাকু একটু সরুন। তো সেই কারণে আমি ছাদে চলে এলাম, তার কারণ আজকে বৃষ্টি পড়ছে না আর অতটা বেশি ঠান্ডাও নেই। ভাবলাম এখানেই থাকি, তাহলে এখান থেকেই আজকে দেখি একটু একটু আর কি ক্লিয়ার হচ্ছে। কালকের মতো অতটা মেঘ আজকে নেই, কিন্তু একেবারে পরিষ্কার ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কিনা বুঝতে পারছি না। আজকে আমরা যাব ইউকসাম। গতকাল পেলিংয়ের সাইট সিইংগুলো করেছি, অনেকটাই করেছি, অনেকগুলো পয়েন্ট ঘোরা হয়েছে, কিন্তু দুটো পয়েন্ট বাকি রয়েছে। যেটা রয়েছে ওই রাবডেন্সে রুইন্স যেটা, আর বার্ড স্যাংচুয়ারি। দুটো একই জায়গায়, দুটো আলাদা আলাদা রাস্তায় হাঁটতে হবে। ওইগুলোর কালকে আর তো সময় হয়নি, আর ওই দুটো ওদের মেনলি প্যাকেজের বাইরে, ওই দুটো কিন্তু আলাদা করে দেখতে হয়। আমি ভেবেছিলাম যে ওই দুটো দেখে ইউকসাম চলে যাব, গিয়ে ইউকসামেই স্টে করব। কিন্তু তাতে প্রবলেম হচ্ছে যে প্রথম কথা, এই বার্ড স্যাংচুয়ারি খুলবেই সকাল 10টার সময়, তাহলে আমাকে অনেক লেটে আর কি এখান থেকে বেরোতে হচ্ছে। সেকেন্ডলি, আর ইউকসামে পৌঁছে ওখানে ড্রপ করে আমাকে ছেড়ে দিলে গাড়িতে যে পরিমাণে ভাড়া লাগছে, তার সঙ্গে যদি আমি সাইট সিইং করে আবার পেলিং ব্যাক করি, সেক্ষেত্রে কিন্তু ভাড়াটা খুব বেশি তো লাগছেই না, উল্টে বরং কম লাগছে। সেই কারণে যেহেতু আমাদের কিছু বুকিং করা নেই, ওখানে গিয়ে আবার হোটেল বা হোমস্টে পাবো কি না বা খুঁজতে হবে, ওয়েদার কেমন থাকে, যদি কালকের মতন বৃষ্টি হয়, বৃষ্টি মাথায় করে লাগেজপত্র নিয়ে হোমস্টে বা হোটেল খোঁজা বা কিছু, যদিও এনাফ আছে আর আমি প্রচুর কন্ট্যাক্টস নাম্বার নিয়েও এসেছি, খুব অসুবিধা হতো না। কিন্তু মেনলি যেটা ব্যাপার সেটা হচ্ছে যে গাড়ি ভাড়ার ব্যাপারটা। ওখান থেকে আবার নেক্সট কোনো পয়েন্টে যাওয়ার জন্য কিন্তু ভাড়াটা অনেকটা বেশি পড়ে যেত। তার কারণ আমি যদি ওখান থেকে আবার রিনচেনপং যেতাম, তার ডিস্টেন্সটা কিন্তু অনেক বেশি হতো। তাই ডিসাইড করলাম যে না, ইউকসামে থাকবো না, চলে আসবো সাইট সিইং করে। আর ফেরার পথে বার্ড স্যাংচুয়ারি আর এই রাবডেন্সের রুইন্স, এই দুটো দেখে পেলিংয়ে ফিরে এখানেই স্টে করব। আর আগামীকাল তাহলে রিনচেনপংয়ের দিকে যাব, পেলিং থেকেই যাব। আর রিনচেনপংয়ে গিয়ে কিন্তু অবশ্যই স্টে করব, মানে এরকমই আপাতত ভেবে রেখেছি। যেহেতু আমরা দুজন, তাই সব কিছু ভাবনা চিন্তা করলেই হয় না, সেটা কতটা গাড়ি ভাড়া করছে, কতটা কি সুযোগ সুবিধা করতে পারবো কি পারবো না, সেই সব কিছু মাথায় রেখেই আর কি ডিসিশনটা নিতে হচ্ছে। যাই হোক, পরে কখনো ইউকসামে থাকা যাবে, আপাতত সাইট সিইং করে আজকে ব্যাক করে চলে আসব। এখন দেখি কাঞ্চনদা আজকে দেখা দেয় কি না। খুব আবছা করে একটা সামান্য একটুখানি আলো মনে হচ্ছে একটা চূড়ার উপর পড়ছে, কিন্তু বাকি পাশের জায়গাগুলো তো মেঘে ঢেকে রয়েছে। সেই কারণে যতক্ষণ না ওই জায়গাটা পুরোটা ক্লিয়ার হচ্ছে বা সূর্যের আলোটা পড়ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু পিকটা ক্লিয়ার হবে না। কিন্তু আমার মনে হচ্ছে, আমার এক্সপিরিয়েন্সড চোখ যতদূর বলছে যে ওখানটাতেই কিন্তু পিকটা রয়েছে। সামান্য সামান্য একটু একটু সাদা দেখা যাচ্ছে, সেটা আমি খালি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরায় দেখানোর প্রবলেম, আসছে না ঠিক ক্যামেরায়। আর একটু ওয়েট করা যাক। এখন বাজছে 6টা। অনেকক্ষণ হয়ে গেল এসে দাঁড়িয়ে আছি।
কিন্তু কিছুতেই এখনো পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে না। কিন্তু আজ যেহেতু বৃষ্টি নেই, তো নিচের যে পাহাড়ের ভিউটা পুরো সবুজ স্পষ্ট, নিচের পাহাড়ের ভিউটা কিন্তু আজকে পাওয়া যাচ্ছে। কিন্তু ভগবান জানে কাঞ্চনদা কখন আমাকে দেখা দেবেন। এবার ঠান্ডাও লাগছে, কারণ ওপেন এয়ারে দাঁড়িয়ে রয়েছি অনেকক্ষণ ধরে। আস্তে আস্তে ভাবছি এবার নিচে নেমে যাব। একটু একটু মাঝখানের এই জায়গাটা ক্লিয়ার হচ্ছে, আবার মেঘে ঢেকে যাচ্ছে। কতক্ষণে যে ব্যাপারটা পুরোটা ক্লিয়ার হবে, আদৌ হবে কি না কি জানি। 8টা বেজে গেছে, 8:10 হচ্ছে। কিচ্ছু দেখা যাচ্ছে না, কাঞ্চনজঙ্ঘার কও না। একটুখানি চূড়াটা সামান্য একটু মেঘের ফাঁক থেকে দেখা যাচ্ছে, সেটা ক্যামেরার মাধ্যমে দেখানো ইম্পসিবল। ওই খালি চোখে একটুখানি জাস্ট পিকটা দেখা যাচ্ছে। কি আর করা যাবে, আমরা সাইট সিইংয়ে বেরোবো, তার আগে একটুখানি চা খাওয়ার জন্য কাছের যে দোকানটা রয়েছে সেখানটায় এসেছি। আজকে কিন্তু বেশ রোদ উঠেছে, মানে প্রচণ্ড, এতটাই রোদ যে আমি তো মানে এদিকে তাকাতে পারছি না, এতটা রোদ। উল্টো দিকে ফিরে যেতে হচ্ছে, মানে এত খরা রোদ উঠেছে। দেখা যাক, আজকেও আমরা পেলিংয়েই থাকছি। আগামীকাল ডেফিনেটলি আরেকটা অ্যাটেম্প্ট নেব, 5টার থেকে গিয়ে ছাদে দাঁড়িয়ে থাকবো ঠান্ডায়। জানি না কাঞ্চনজঙ্ঘা এবারে দেখা হবে কি না, তবে পেলিংয়ে আরও একদিন আছি, তারপর রিনচেনপং থেকে আবার চেষ্টা করব। দেখা যাক আলটিমেটলি কাঞ্চনদা দেখা করেন কি না। তবে এত চেষ্টার পরেও যদি দেখা না পাই তাহলে কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে যাবে। যাই হোক, চাটা খেয়ে নিয়ে এবার সাইট সিইংয়ের জন্য আজকে বেরোনো যাক। যারা এখানেই থাকেন কি ভালো, যখন খুশি কাঞ্চনজঙ্ঘা দেখতে পায়। আর আমরা শুধু আসলে মেঘ আর মেঘ এই দেখতে পাই। চাটা কেমন বানায়? ভালো বানায়। কালকে যে বললে ওখানের চাটা বেটার ছিল, দুধ চাটা, লিকারটা এখানের বেটার। এখানে জাস্ট মানে কাঞ্চনজঙ্ঘাটা যেখানে দেখা যায় সেখানে একটা সিট করে দেওয়া রয়েছে এখানটায়। এখানে বসে যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, ঘন্টার পর ঘন্টা কিন্তু কাটিয়ে দেওয়া যায় অনায়াসে। কিন্তু এখন যেহেতু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, আর আজকে তো এখানেই এত রোদ যে গরম লাগছে, জ্যাকেট ট্যাকেট কিছু আর আজকে গায়ে রাখতে পারবো বলে মনে হচ্ছে না। তবু বলা যায় না, পাহাড়ের ওয়েদার কখন হঠাৎ চেঞ্জ হয়ে যায়, তাই জ্যাকেটটা পরে বেরিয়েছি। কিন্তু গাড়িতে উঠেই মনে হচ্ছে জ্যাকেটটা আজকের মতো খুলে রাখতে হবে। আমাদের গাড়ি চলে এসেছে, তো সাইট সিইংয়ের জন্য বেরিয়ে পড়ছি। এসে গেছে আমাদের গাড়ি, আর আজকের সাইট সিইংয়ের জন্য এই গাড়িটাতেই আমরা যাচ্ছি। স্টার্ট করলাম, এখন বাজে 8:25 মতো। দেখা যাক ইউসম পৌঁছতে কতটা সময় লাগে। আজ সারাদিন আমাদের সঙ্গে থাকবেন যিনি, আমাদের ড্রাইভার দাদা আজকের, ওনার নাম লাকপা। ওনার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর স্ক্রিনে অবভিয়াসলি থাকবে। স্টার্ট করা যাক। ইউকসম যাওয়ার পথে রিম্বি ওয়াটারফলস, কালকে বৃষ্টি পড়ছিল প্রচণ্ড, সেভাবে নামতেও পারিনি, তাই আজকে আরও একবার নামলাম। এখান থেকেই কিন্তু সামনে গিয়ে
দেখুন দেখা যাচ্ছে ভ্যালির মধ্যে ঢুকে গেছে, ওখানেই কিন্তু ওই রিম্বি, অরেঞ্জ গার্ডেন আর রিভার। আগের ভিডিওতে ডিটেলস দেওয়া আছে, আর সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ইউকসাম যাওয়ার পথে এই ওয়াটারফলসটাও পড়বে। তো পেলিং সাইট সিইংয়ের সময় এটা যদি কারোর না করা হয় তাহলে ইউকসাম যাওয়ার পথে করে নিতে পারেন। রিম্বি ওয়াটারফলস ছাড়ানোর পরেই এই রিম্বি ওয়াটারফলস থেকে যে রিম্বি রিভারটা তৈরি হয়েছে, সেই রিম্বি রিভার বা রিম্বি নদীকে সাথে নিয়ে একটু এগিয়ে গেলেই পাওয়া যাবে রিম্বি অরেঞ্জ গার্ডেন। আর সেই অরেঞ্জ গার্ডেনের ভেতর থেকে নেমে গিয়ে আমরা সরাসরি পৌঁছে যেতে পারি রিম্বি নদীতে। এই সিরিজের তৃতীয় পর্বে এই রিম্বি ওয়াটারফলস, রিম্বি অরেঞ্জ গার্ডেন আর রিম্বি রিভার ডিটেলসে দেখানো রয়েছে। সেই এপিসোডের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনাদের যদি দেখা না হয়ে থাকে তাহলে সেই লিংক থেকে দেখে নিতে পারেন। আসলে আমরা ঠিক প্ল্যান করে আগের থেকে সেভাবে তো সাইট সিইংটা করিনি। আগের দিন একটা ফ্যামিলির সঙ্গে শেয়ার করে গাড়িতে আমরা সাইট সিইংটা করেছিলাম। আদারওয়াইজ আপনাদের যদি ইউকসামটা প্ল্যানে থাকে তাহলে ইউকসামটা আর রিম্বিটা একদিনে কিন্তু কভার করে নিতে পারেন। ইনফ্যাক্ট আমি ঘোরার পর যা বুঝলাম, পেলিং থেকে রিম্বি ওয়াটারফলস, রিম্বি অরেঞ্জ গার্ডেন এবং রিভার, আর এরপরে কাঞ্চনজঙ্ঘা ফলস, খেচিপেরি লেক, এইগুলো করে কিন্তু আপনারা অনায়াসে ইউকসাম পৌঁছতে পারেন। আর এতে হয়তো গাড়ি ভাড়াটাও আপনাদের কম পড়বে। যদি অন্তত আপনারা 4 জন থাকেন তাহলে একটা ছোট গাড়ি রিজার্ভ করে নিলে পরে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা কিন্তু হবে না। খরচ পড়বে মোটামুটি 3000 থেকে 3500 টাকার মধ্যে। পেলিং থেকে 33 কিলোমিটার দূরত্বে অবস্থিত ইউকসাম সমুদ্রতল থেকে 5840 ফুট উচ্চতায় অবস্থিত। পাহাড়ে ঘেরা এই শহর কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কের মাথায় অবস্থিত। পশ্চিম সিকিমের অন্যতম দর্শনীয় স্থান হিসেবে ইউকসাম পরিচিত। এই শহরটি একাধারে এ রাজ্যের ধর্মীয় স্থানও বটে, কারণ এই স্থানের সঙ্গে জুড়ে রয়েছে 333 বছরের চোগিয়াল রাজত্ব এবং 3 বৌদ্ধ সাধুর সাক্ষাতের বহুল প্রচলিত ইতিহাস, যার টানে ইউকসামে ছুটে যান পর্যটকেরা। তাদের মতে এই এলাকার মাধুর্যই নাকি স্বতন্ত্র। চলতে চলতে আমরা চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ফলসের কাছে। হ্যাঁ, এটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ফলস, যেখানে আমরা আগের দিন ঘুরতে এসেছিলাম। ইউকসাম যাচ্ছি, পথে যেতে যেতে আমাদের লাকপা ভাই বলল যে এখান থেকে ওই দূরে পেলিং শহর আর যে বুদ্ধা স্ট্যাচু স্কাইওয়াক, যেটা কালকে আমরা লাস্ট গিয়েছিলাম, সেটা দেখা যায়। চোখে তো আমি দেখতে পাচ্ছি, জানি না মোবাইলের ক্যামেরায় কতটা দেখাতে পারবো। একটু চেষ্টা করুন। এই যে উঁচু যে একটা স্ট্যাচু মতন রয়েছে, বেশি জুম করলে ফেটে যাচ্ছে, এই যে স্ট্যাচুটা রয়েছে ঠিক এই দেখুন, একদম আমার আঙুলের সোজাসুজি এই স্ট্যাচুটাই হচ্ছে কিন্তু সেই বুদ্ধা স্ট্যাচু। আর এই দিকে দেখা যাচ্ছে পেলিং শহরটা, আর এই দিকে এই পাহাড়ের এখানটাতে রয়েছে বুদ্ধা স্ট্যাচু। আমরা পৌঁছে গেছি ইউকসামের গেটে। কলকাতা থেকে ট্রেন, বাস বা বিমানে পৌঁছতে হবে শিলিগুড়ি। সেখান থেকে বাস বা প্রাইভেট গাড়িতে আগে পেলিংয়ে পৌঁছানো আবশ্যক।
সেখান থেকে ইয়াকসামে পৌঁছতে 1.5 ঘন্টার বেশি সময় লাগে না। ইয়াকসাম কথার অর্থ 3 সাধুর সাক্ষাতের স্থান। কথিত আছে তিব্বত থেকে আগত 3 বৌদ্ধ সাধু ফুনসং নামগয়ালকে সিকিমের প্রথম রাজা হিসেবে নির্বাচিত করেছিলেন। 1641 সালে ওই শাসককে চোগিয়াল বা ধর্মীয় রাজার উপাধি দেওয়া হয়েছিল। এরপর থেকে 333 বছর সিকিমে চোগিয়াল বংশ রাজত্ব করেছে বলে শোনা যায়। আজও রয়েছে তার নিদর্শন। তাই সিকিমের মানুষের কাছে এই স্থানের মাহাত্ম্যই অন্যরকম। ইয়াকসাম থেকে কাঞ্চনজঙ্ঘামুখী ট্রেক শুরু করেন বহু পর্বতারোহী, যে ট্রেকটাকে আমরা গোয়েচালা ট্রেক বলে জানি। সেখান থেকে বেরোনোর রাস্তা গেজিং ও গ্যাংটকের সঙ্গে সংযুক্ত। ওক, পাইন, ফার, রডোডেন্ড্রনে মোড়া সেই রাস্তায় হেঁটে পাওয়া যায় স্বর্গীয় শোভা। আপনাদেরকে দেখাবো সেই মুখটা, যে মুখ থেকে এই গোয়েচালা ট্রেকটা শুরু হয়। সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন, এখান থেকেই ঢুকে গেলে বলিউডের বিখ্যাত অভিনেতা ড্যানি ডেনজংপার ভাইয়ের বাড়িটা পাওয়া যায়। আর সামনে দেখুন একটা বিশাল বড় হোটেল দেখতে পাচ্ছেন। এই হোটেলটা কিন্তু ইয়াকসামের সব থেকে বড় হোটেল। এই হোটেলটা কিন্তু ড্যানির পরিবারেরই হোটেল। এখানে মোটামুটি একটা স্টার রেটেড হোটেলগুলোর মধ্যে কিন্তু একটা এই হোটেলটা। যে স্থানে সিকিমের প্রথম রাজা হিসেবে শপথ নিয়েছিলেন ফুনসং নামগয়াল, সেই পাথরের বেদিটি বাঁধানো হয়েছে, যা এই এলাকার অন্যতম দর্শনীয় স্থান। আমরা ইয়াকসামে সবার প্রথমে সেই স্পটেই যাব যেখানে এই যে বেদিটা রয়েছে সেটা দেখা যাবে। ইয়াকসামের প্রাকৃতিক সৌন্দর্যও কিন্তু কোনো অংশেই কম যায় না। ইনফ্যাক্ট আমার তো একটু আফসোসই হচ্ছিল যে এত সুন্দর একটা জায়গায় আমি একটা রাতও কাটালাম না, কিন্তু কিছু করার নেই। যেহেতু আমরা দুজনই রয়েছি মাত্র, ইয়াকসাম থেকে শেয়ার গাড়ি পাওয়াটা কিন্তু একটু সমস্যার। আর এখান থেকে রিনচেনপংয়ের তো কোনো সরাসরি গাড়ি পাওয়াই যাবে না। আর দুজনের পক্ষে একটা গাড়ি রিজার্ভ করে রিনচেনপং যাওয়াটা বেশ একটা ব্যয় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়াবে। সেই কারণে আমরা ইয়াকসামে এইবারে স্টে করার আইডিয়াটা ক্যান্সেল করলাম। ইয়াকসাম কিন্তু সিকিমের প্রথম রাজধানী। আমরা প্রবেশ করলাম ইয়াকসামের করোনেশন থ্রোন অফ নোরবুগ্যাংয়ের যে ঐতিহাসিক স্থানটা রয়েছে সেই স্থানের দিকে। হ্যাঁ, যেটা বলছিলাম, প্রথম রাজধানী ছিল কিন্তু এই ইয়াকসাম। এরপর 1670 থেকে 1814 সাল পর্যন্ত সিকিমের প্রাক্তন রাজ্যের দ্বিতীয় রাজধানী ছিল পেলিংয়ের কাছে যে র্যাবডান্সে রুইন্স আমরা দেখতে যাব, সেই র্যাবডান্সেতে দ্বিতীয় রাজধানীটা ছিল। আর এই রাজধানী শহরটা গোর্খা সেনাদের দ্বারা আক্রমণে ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু এখনো এখানের সেই ধ্বংসাবশেষ দেখা যায়, যেটা আমরা ইয়াকসাম থেকে ফেরার পথে দেখতে যাব। কি সুন্দর একটা মন্ত্র পাঠ হচ্ছে, দেখেছো? স্মোকিং স্ট্রিক্টলি প্রহিবিটেড। করতে পারো, একদমই না, করতেই হবে। বলছি পরে, আগে এই সাইডটায় যাই। এইটা তো তালা দেওয়া দরজায়, দেখি
বর্ডারটা খোলা আছে মনে হচ্ছে। ও আচ্ছা, সেই জুতো খুলতে হবে। আমার দ্বারা ঘোরানো পসিবল কি আদৌ? ও মাই গড, বেশ ভারী এটা, যথেষ্ট কষ্ট করে ঘোরাতে হলো, কিন্তু একবার ঘুরে গেলে আর অত কষ্ট হচ্ছে না। সত্যি এইটা কিন্তু বেশ ভারী ছিল। এইবারের ট্যুরে আমি যতগুলো এই প্রেয়ার হুইল ঘুরিয়েছি তার মধ্যে সব থেকে ভারী ছিল এটা। দিকটা একটা মনাস্ট্রি রয়েছে, এইটা মনাস্ট্রিটার ব্যাক সাইড, তাই জন্য মূর্তিটার পিছন দিকটা দেখা যাচ্ছে। পরে ওদিকটায় যাব। এবারে আগে একটু ভিতরের দিকটার থেকে ঘুরে আসি। পেলিং শহর থেকে 42 কিলোমিটার বা 26 মাইল দূরে ইউকসামে নর্বুগাং পার্ক নামে একটি পার্ক তৈরি করা হয়েছে, যেখানে আমরা এখন রয়েছি। এখানে একটি প্রার্থনা হল, বড় প্রার্থনার চাকা, নর্বুগাং চর্টেন বা স্তূপ এবং কথিত করোনেশন থ্রোন একটি নিচে সেট করা হয়েছে একটা বড় ক্রিপ্টোমেরিয়া পাইন গাছের নিচে। এই সিংহাসনের অবস্থানে কাঠের হেডবোর্ড পাথরের তৈরি একটি বেদির মতো দেখায়। নর্বুগাং করোনেশন সিংহাসন, যা পুরানো অলিম্পিক পদক পোডিয়ামের চেহারা রয়েছে, পাথর দিয়ে তৈরি, যা এখন সাদা করা হয়েছে। পাথরের সিংহাসনে 4টি আসন রয়েছে, যার শীর্ষটি লামা লাহাতসুন ছেম্পোর উদ্দেশ্যে। পাইন গাছের নিচে রাজ্যাভিষেক হয়েছিল, যা আজও বিদ্যমান। সিংহাসনের ঠিক বিপরীতে রয়েছে নর্বুং চর্টেন বা স্তূপ, যা সিকিমের সমস্ত অংশের জল এবং মাটি ধারণ করে বলে বলা হয়। ছোট কথক হ্রদের জল ব্যবহার করা হয়েছিল চগিয়ালের মুকুট দেওয়ার জন্য আয়োজিত পবিত্র অনুষ্ঠানের জন্য। এখানে দেখা একটি পায়ের ছাপ মুকুট অনুষ্ঠানের সাথে জড়িত লামাদের একজনের বলে দাবি করা হয়। হেডবোর্ড অপসারণ করলে পায়ের আঙ্গুল এবং পায়ের তলায় স্পষ্টভাবে ছাপ দেখা যায়। এই হলো সেই বিশাল বড় পাইন গাছটি, যা শতাব্দীর পর শতাব্দী ধরে এখনো রয়ে গেছে। নর্বুগাং চর্টেন একটি পবিত্রকরণ অনুষ্ঠানের সময় প্রতিষ্ঠিত হয়েছিল, যা সিকিমের প্রথম চগিয়ালের মুকুট পরিয়ে লাহসুন চেম্পোর নেতৃত্বে 3 জন বিদ্বান লামা দ্বারা অনুষ্ঠিত হয়েছিল। লাহসুন চেম্পো তার নিজের নামগে উপাধিটি ফুনসোগের সাথে যুক্ত করেছিলেন, যাকে চগিয়ালের মুকুট দেওয়া হয়েছিল, এবং পরবর্তীকালে রাজা ফুনসোগ নামগাল নামে পরিচিত হন। এই উপলক্ষে এলাকার লেপচা এবং মাগারসো, যারা রাজ্যাভিষেকের অনুষ্ঠানে ফুনসোগের সাথে ইউকসাম নর্বুগাংয়ে এসেছিলেন, তারা লামাদের, বিশেষ করে লাহসুন চেম্পোকে প্রচুর ধন সম্পদ উপহার দিয়েছিলেন। ধর্মগ্রন্থে বর্ণিত পদ্ধতি অনুসারে লামাদের দ্বারা মুকুট পরানোর অনুষ্ঠানের পর লামারা নর্বুগাংয়ের
ট্র্যাশি ওড হবার চটেন নির্মাণের সিদ্ধান্ত নেন। এই উদ্দেশ্যে তারা সিকিমের সমস্ত অঞ্চল থেকে মাটি এবং পাথর সংগ্রহ করেছিলেন। তারপর তারা সংগৃহীত উপকরণ দিয়ে চটেন তৈরি করেন এবং লাসুন চেম্পো জনগণের কাছ থেকে প্রাপ্ত সমস্ত উপহারগুলি এর মধ্যে পুঁতে দেয়। নোরবুগাং চোরটেনে লামাদের দ্বারা সম্পাদিত আশীর্বাদ ও অভিষেক অনুষ্ঠান 21 দিন ধরে চলে। এই পুরো ইতিহাসটা মনে রাখা কিন্তু যথেষ্ট কষ্টকর, আর নামগুলো আমাদের জন্য বেশ খটোমটো, যেগুলো উচ্চারণ করতেও খুব কষ্ট হয়। যাই হোক, মোদ্দা কথা আমি যেটা বুঝলাম সেটা হলো এই জায়গাটাতেই সিকিমের যে প্রথম রাজা, ওনার রাজ্যাভিষেক করা হয়েছিল এবং সেই সিংহাসনটাকেই এখনো এখানে সংরক্ষিত করে রাখা হয়েছে। আর এই সিংহাসনটা একটা বিশাল উঁচু পাইন গাছের নিচে, আর তার উল্টো দিকে রয়েছে একটা সাদা রঙের বেশ বড় চর্টেন বাস্তু। এই হলো মোটামুটি এই জায়গাটা, যেটা আমরা করোনেশন থ্রোন বলে জানি। জায়গাটার পিছনে রয়েছে একটা খেলার মাঠ আর একটা রয়েছে জলের ট্যাঙ্ক। এর পিছনে গেলে হয়তো এই খেলার মাঠটার ওপারে বেশ সুন্দর একটা ভিউ পাওয়া যেত, কিন্তু আমাদের যেহেতু আরও অনেক জায়গায় যাওয়ার বাকি আছে, তাই আর খুব বেশি সময় এখানে কাটানো আমাদের পক্ষে কিন্তু সম্ভব হলো না। এবার আমাদের এখান থেকে বেরিয়ে আসার পালা, আবার অন্য কোথাও যাব। বিশেষ করে এই জাস্ট এই করোনেশন থ্রোনের অপোজিটে যে একটা ছোট মনাস্ট্রি মতো দেখলাম, এবার আমাদের সেদিকে গিয়ে একটুখানি দেখতে হবে। যেতে যেতে যেটা বলছিলাম সেটা শেষ করি। প্রথম রাজধানী ছিল এই হিউকসাম, দ্বিতীয় রাজধানী হয়েছিল পেলিংয়ের রাবডেন্সেতে। এরপর তুমলং ছিল ঐতিহাসিকভাবে হিউকসাম এবং রাবডেন্সের পরে সিকিম রাজ্যের তৃতীয় রাজধানী। রাবডেন্সে প্রাসাদটি নেপালের রাজকীয় সেনাবাহিনী দ্বারা বারবার আক্রমণ করায় সুদপুত নামগ্যাল, সিকিমের তৎকালীন চোগিয়াল, 1793 সালে তার রাজধানী রাবডেন্সে থেকে তুমলংয়ে স্থানান্তরিত করেছিলেন। এরপর 1889 সালে জন ক্লড হোয়াইট সিকিমে প্রথম রাজনৈতিক অফিসার হিসেবে নিযুক্ত হন, আর 1894 সালে এই রাজধানী তুমলং থেকে চতুর্থ এবং শেষ রাজধানী হিসেবে গ্যাংটকে স্থানান্তরিত করা হয়েছিল। বেশ অনেকটা সময় আমরা এই করোনেশন থ্রোনের যেখানে রয়েছে এখানটাতে আমরা কাটিয়েছিলাম। জায়গাটা কিন্তু ভীষণ শান্ত, নির্জন, নিরিবিলি, আর এই জায়গাটাতে কিন্তু একটুখানি নীরবতা বজায় রাখাটা জরুরি। তাই আমার আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা যারা এখানে ঘুরতে যাবেন দয়া করে চিৎকার চেঁচামেচি করবেন না। এমনিতেই বুদ্ধিস্ট যে জায়গাগুলো রয়েছে সেখানে লেখাই থাকে যে নীরবতা পালন করুন, তবুও দেখা যায় সাধারণত, বিশেষ করে আমি বলবো আজকাল নন বেঙ্গলিরাও যথেষ্টই করেন, তবুও বাঙালিরা এত কথা বলেন, প্রত্যেকটা জায়গায় গিয়ে এত চিৎকার চেঁচামেচি করেন যে সত্যি বাঙালি হিসেবে নিজেই লজ্জিত হই। তাই অনুরোধ করব অন্তত আমার দর্শক বন্ধুদের কাছে যে এই সব জায়গাগুলোতে দয়া করে একটু চুপচাপ থাকবেন, যতটা কম কথা বলা যায় তার চেষ্টা করবেন। আমরা চলে এলাম এবারে এই করোনেশন থ্রোনের অপোজিটে, ওখান থেকে আমরা যে মূর্তিটার পিছন দিকটা দেখছিলাম, এইবারে সেই মূর্তিটা সামনে থেকে আমরা দেখব। দূর থেকে যে মূর্তিটা দেখা যাচ্ছিল সেই মূর্তিটা ছিল থ্যাংটং গ্যালপোর। তিনি চাকজাম্পা নামেও পরিচিত। তাকে বলা হয় আয়রন ব্রিজ মেকার। সান্ট্রো চ্যাংপো চমৎকার অধ্যাবসায় এবং খালি সমভূমির রাজা। তিনি ম্যাডম্যান অফ দ্য এমটি ভ্যালি নামেও পরিচিত ছিলেন। তিনি ছিলেন একজন মহান বৌদ্ধ পারদর্শী, একজন চোড মাস্টার, যোগী, চিকিৎসক, কামার
স্থপতি এবং একজন অগ্রগামী সিভিল ইঞ্জিনিয়ার। তাকে পদ্মসম্ভবের মনের উদ্ভব এবং দোলপোপা সেরা গ্যালটসেনের পুনর্জন্ম বলে মনে করা হয়। তিনি তিব্বতী বৌদ্ধ ধর্মের সাংপা কাঙ্গুর স্কুলের আয়রন চেইন বংশের প্রতিষ্ঠা করেন এবং তিনি বজ্রভারাহির নারী অবতার বংশের প্রথম সামডিং দোর্জে ফাগমো চকি দ্রোণমাকে স্বীকৃতি দেন। আমি বুঝতে পারছি এত কিছু একসঙ্গে শুনে আপনারাও হয়তো কনফিউজড হয়ে যাচ্ছেন। হ্যাঁ, ডেফিনেটলি আমারও ঠিক সেই অবস্থাই হয়েছিল। আর এই এত সব ইনফরমেশন আমি কিন্তু মন থেকে বলছি না, বেসিক্যালি এগুলো আমি গুগল সার্চ করে তবেই আপনাদেরকে বলছি। এখান থেকে চারপাশের যে দৃশ্যটা দেখা যাচ্ছিল সেটাও কিন্তু বেশ সুন্দর ছিল। ওই যে করোনেশন থ্রোন, যেখান থেকে আমরা এক্ষুনি বেরিয়ে এলাম, ঠিক তার অপোজিটেই রয়েছে। এটাকে ঠিক মনাস্ট্রি বলা যায় না, মনাস্ট্রিটা আরো নিচের পোর্শনে রয়েছে, সেখানে আমি আর নামছি না, আমি শুধু এই মূর্তিটুকুই দেখতাম। থ্যাংটং গ্যালপো তিব্বত এবং ভুটানের চারপাশে 58টি লোহার চেইন সাসপেনশন ব্রিজ তৈরি করেছেন বলে জানা গেছে, যার মধ্যে বেশ কয়েকটি আজও ব্যবহার করা হচ্ছে। তিনি তিব্বতের চুং রিওচেতে দুর্দান্ত কুম্বম সহ অস্বাভাবিক নকশার বেশ কয়েকটি বড় স্তূপের নকশা ও নির্মাণ করেছিলেন। এছাড়াও তিনি দার্জে গঞ্চেন মঠ প্রতিষ্ঠা করেছিলেন এবং লামো নামক তিব্বতী অপেরার একটি শৈলীর জনক বলে তাকে বিবেচনা করা হয়। আরেকটুখানি ঘুরে যাই, অবশ্য দরজা খোলা কিনা জানি না, দেখা যাক দরজা খোলা কিনা। এবারে আমি একটুখানি ভাবলাম যে নিচের দিকটা এতটা যখন এসেছি নিচটাও একটুখানি দেখে আসি। তো প্রথমে এই সাইডের দরজাটা দেখলাম পুরোপুরি বন্ধ, তারপরে ভাবলাম ঠিক আছে একটু ভিতরের দিকটায় যাই, যদি ওদিকের কোনো দরজা খোলা থাকে। তারপরে ভিতরের দিকে এসে যখন দেখলাম যে হ্যাঁ দরজাটা খোলা রয়েছে, আমি ঢুকতে গেলাম, কিন্তু তখন ভিতরে একজন ছিলেন, উনি বললেন যে ওখানে বাইরের কারোকে ঢুকতে দেওয়া হয় না। যাই হোক, তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম। এবার আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাব। इस पहाड़ के पीछे है वो, ये जो ऊपर का ये ना छोटा वाला, हाँ, इसका पीछे डुबडी मॉनेस्ट्री। हाँ, इसका ऊपर ये আমাদের পরবর্তী গন্তব্য ইউকসেমের বিখ্যাত মনাস্ট্রি, যেটাকে ডুবরি মনাস্ট্রি বলা হয়। যাই হোক, ওই গল্পর ব্যাপারে যেটা বলছিলাম সেটা একটু কমপ্লিট করে নিই। তিব্বতীয় বৌদ্ধ ধর্মের সাংপা কাঙ্গু, নিংমা এবং শাক্য ঐতিহ্যের সঙ্গেও তাকে যুক্ত বলা হয় এবং পাগলা যোগীদের ঐতিহ্যের সাথে যারা নিয়নপা নামে পরিচিত, থাংটং গালপো গেশরের জনপ্রিয় তিব্বতী গল্পে একজন জাদুকর চরিত্র হিসেবেও কিন্তু পরিচিত। উপরন্তু তিনি তিব্বতের ইতিহাসে সবচেয়ে বেশি ভ্রমণকারী ব্যক্তি হিসেবেও তাকে কিন্তু মনে করা হয়। আমরা বেরিয়ে যাচ্ছি করোনেশন থ্রোনের যে যাওয়ার যে গেটটা ছিল সেই গেটটা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, আর তার বাদিক দিয়ে সোজা এবার আমরা উঠে যাব ওই সামনের পাহাড়ের দিকটায়। আর তার আগে আমরা দাঁড়াবো একটু কথক লেকের কাছে। হ্যাঁ, ডুবডি মনাস্ট্রি যাওয়ার আগে আমরা কথক লেকটা দেখব। করোনেশন ব্রিজের থেকে কথক লেকের দূরত্ব কিন্তু খুবই কম, মানে জাস্ট ওই পাহাড় থেকে নামলাম, নেমেই একটু সামনে এগিয়েই রয়েছে এই কথক লেক। টিকিট কাউন্টারটাও তো বন্ধ দেখতে পাচ্ছি, আবার ঢুকে যাব, তারপরে এসে কেউ বলবে কিনা কিছু জানি না। কোন দিকে যাব? এই দিকেই যাই। না, জল তো রয়েছে প্রচুর, লেকে জল দেখতে পেয়েছি আমি অলরেডি।
জলের রংটা পুরো সবুজ। এত সবুজ জল হয়? এখান থেকে কি নামা যাবে? হ্যাঁ, যাবে। প্রচুর মাছ দেখা যাচ্ছে উপর থেকে। এই হচ্ছে কথক লেক। জলটা পুরো সবুজ আর বিশাল বড় বড় মাছ দেখতে পাচ্ছি আমি। একটা বিশাল বড় মাছ রয়েছে, খালি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। ঠিক এই মাঝখানটায় দেখুন একটা কালো আবছা ছায়া মতন দেখা যাচ্ছে। কি শান্ত, নির্জন, নিরিবিলি জায়গাটা। এই কথক লেককে মাদার লেক অফ ইউকসামও বলা হয়। ইউকসাম গ্রামের একদম মাঝখানে অবস্থিত এই কথক লেক। বলা হয় এই নামটা দেওয়া হয়েছে লামা কথক কুন্টু জ্যাংপোর নাম থেকে। এই লেককে ভীষণই পবিত্র বলে মনে করা হয় এবং বছরে এর পবিত্রতা বজায় রাখার জন্য কিন্তু একটা পূজা অর্চনার ব্যবস্থাও এখানে করা হয়। জলের মধ্যে প্রচুর রং বেরঙের মাছ রয়েছে, কমলা কমলা বেশ কিছু মাছ দেখা যাচ্ছে। ওই দেখুন ওখানে একটা বিশাল বড় মাছ রয়েছে, একটা না ইনফ্যাক্ট দুটো বোঝা যাচ্ছে নিশ্চয়ই, দুটো বিশাল বড় বড় মাছ। মাছটা এদিকেই আসছে মনে হচ্ছে। এই দেখুন কি বিশাল বড় মাছ। আবার জলের তলায় চলে গেল। আমি খুব আস্তে আস্তে কথা বলছি যাতে মাছটা টের না পায়। ঠিক এইখানটাতেই রয়েছে, ঘাটের কাছে বড় মাছটা। এই লেকটা চারিদিকে এত সবুজ দিয়ে ঘেরা রাখা রয়েছে, মানে প্রচুর জঙ্গল রয়েছে এখানে, বিশেষ করে হিমালয়ান চেস্টনাটস আর অ্যালনাস ট্রিজ এখানে প্রচুর পরিমাণে রয়েছে। লেকের জলে যখন এই প্রেয়ার ফ্ল্যাগসগুলোর রিফ্লেকশনটা পড়ছে তখন দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। সত্যি আমার কিন্তু ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না, এত সুন্দর একটা ভিউ ওখানে ছিল। মাছটা তো আমার প্রায় কাছে চলে এসেছে, আর পার্থ বলছে মাছটা যদি হাতে কামড়ে দেয় তখন টের পাবে তুমি। কি শান্ত জায়গাটা, যেতে ইচ্ছা করছে না এখান থেকে, মনে হচ্ছে এখানেই বসে থাকি। এই লেকের কাছেই রয়েছে একটা নতুন মনাস্টারি, কথক ওসেল লিং নামে, কিন্তু আমাদের হাতে সময়টা একটু কম ছিল, তাই আমরা সেই মনাস্টারিতে কিন্তু আর যাইনি। আমরা এখান থেকে এবার সোজা চলে যাব ডুবডি মনাস্টারির দিকে।
আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে এই লেকের জলে মাউন্ট কাবরুর রিফ্লেকশন দেখা যায়, কিন্তু মেঘের কারণে আমরা সেটা দেখতে পাইনি। দারুণ জায়গাটা, আমার ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা। যেতে হবে না। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি।